সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। ইতিমধ্যে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে 2024 সনে 5ই আগস্ট গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সেনাপ্রধানকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তার পক্ষে যেমন অনেক মতামত তৈরি হয়েছে সমাজের বিভিন্ন স্তরে, পক্ষান্তরে একটি পক্ষ তার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। কেউ কেউ মনে করছেন আমাদের সেনাপ্রধান অভ্যুত্থানের পক্ষের শক্তি, ছাত্র গণ আন্দোলনের পক্ষের শক্তি। অন্যদিকে যারা তার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা মনে করছেন তিনি অভ্যুত্থান চলাকালীন সময়ে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে মূলত পলাতক হাসিনা সরকারের পক্ষ নিয়েই কাজ করে যাচ্ছেন। যদিও এই বিতর্কে পুরো সেনাবাহিনীকে জড়ানো হয়নি, তারপরেও সেনাপ্রধান কিংবা কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার কাজকর্ম নিয়ে যখন বিতর্ক হয় তখন কোনো না কোনোভাবে তার প্রভাব পুরো সেনাবাহিনীতেই পড়ে, যা আমাদের রাষ্ট্রের জন্য মোটেই মঙ্গলজনক নয়। কেননা সেনাবাহিনী আমাদের জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আর সে কারণেই আমি মনে করছি যে এই বিষয়ে একটি নির্মোহ পর্যালোচনা করা প্রয়োজন। কেন, কিভাবে, কি কারণে এই বিতর্ক জন্ম হলো এবং এ থেকে আমাদের উত্তরণ করার কি পথ। কারণ আমরা যত শীঘ্র এই থেকে বের হয়ে আসতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল হবে। প্রথমেই বলা যাক, এই সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান কবে সেনাপ্রধান হিসাবে নিয়োগ লাভ করেছেন। 2024 সনের 23শে জুন তিনি সেনাপ্রধান হিসাবে নিয়োগপ্রাপ্ত হন হাসিনা সরকার কর্তৃক। এখানে প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিকার অর্থে তার নিজ যোগ্যতা বলে সেনাপ্রধান হিসাবে নিয়োগ লাভ করেছেন, নাকি শেখ হাসিনার পারিবারিক আত্মীয় হিসাবে, অর্থাৎ তার ফুফাতো বোনের স্বামী হিসাবে অন্যান্যদেরকে ডিঙিয়ে তিনি সেনাপ্রধানের দায়িত্ব লাভ করেছেন। কারণ অনেকেই বলে থাকেন যে হাসিনা সরকারের 16 বছর শাসনামলে সরকারি নিয়োগে যত মানুষকে সরকারি নিয়োগ দেওয়া হয়েছে সেখানে পিয়ন থেকে সচিব পর্যন্ত, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, প্রত্যেকটি জায়গায় দলীয় লোকদেরকে নিয়োগ দান করা হয়েছে। অর্থাৎ তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তারা আওয়ামী লীগের প্রতি আনুগত্য প্রকাশ করে কিনা, এর বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সে অর্থেই বলা হচ্ছে যে সেনাপ্রধান যেহেতু বৃহত্তর শেখ পরিবারের মানুষ, সুতরাং স্বাভাবিকভাবেই তিনি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করবেন অথবা ব্যাপকভাবে বললে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন। এটি গেল প্রেক্ষাপট তার সেনাপ্রধান হিসাবে নিয়োগ লাভের। গণ অভ্যুত্থান চলাকালে আপনারা জানেন যে প্রাথমিকভাবে শেখ হাসিনা পুলিশ, বিজিবি ও র্যাবের উপর নির্ভর করেছিল জনগণের আন্দোলনকে দমন করবার জন্য। কিন্তু একটি পর্যায়ে পরিস্থিতি যখন তুঙ্গে ওঠে তখন সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয় এবং সেনাবাহিনীকে মাঠে নামানো হয় এই গণ আন্দোলন প্রতিরোধ করবার জন্য। এবং 19শে জুলাই সেনাবাহিনী মাঠে নামে এবং সাথে সাথে কারফিউ জারি করা হয়। এখন প্রশ্ন উঠেছে, সেনাপ্রধান এই যে কারফিউ জারি করলেন বা সেনা মোতায়েন করা হলো, এটি কি তার নিজের ইচ্ছায়? এটি কি কোনো অন্যায় আদেশ? তিনি কি কোনো অন্যায় আদেশ মানতে বাধ্য? বলা হয়ে থাকে যে তিনি তার নিজের ইচ্ছায় করেননি, যেহেতু প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন সুতরাং তিনি সেই নির্দেশ মানতে বাধ্য। কিন্তু বিপক্ষে যারা কথা বলছেন তারা এমনও বলছেন যে সরকারি কর্মকর্তারা, সে সেনাবাহিনী হোক কিংবা সচিবালয়ের কোনো সচিব হোক, তারা কোনো অন্যায় আদেশ মানতে বাধ্য নয়। সুতরাং এখানে একটি বিতর্ক তৈরি হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যে সেনাবাহিনী মাঠে নামার পর 29শে আগস্ট সন্ধ্যায় শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ, এই সিদ্ধান্ত দেওয়া হয় এবং তারপর সেনাবাহিনীর গুলিতে ঢাকা শহরে এবং অন্যান্য বড় শহরে বেশ কিছু জায়গায় অনেক ছাত্র জনতা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়। এমনকি হেলিকপ্টার দিয়ে পর্যন্ত জনগণের উপর আক্রমণ করা হয়, গুলিবর্ষণ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এতেও সেনাপ্রধান নির্লিপ্ত থেকেছেন এবং হাসিনার আদেশ পালন করতে থাকেন।
সেই জায়গায়ও মনে করা হচ্ছে যে তিনি মূলত হাসিনা সরকারকে টিকিয়ে রাখবার জন্যই প্রচেষ্টা নিয়েছেন। তবে ঘটনার চিত্র পাল্টে যায় 3 আগস্ট 2024। 3 আগস্ট তারিখে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে মিড লেভেল ও জুনিয়র লেভেলের অফিসারদের নিয়ে একটি দরবার ডাকেন। সেনাদের ভাষায়, ক্যান্টনমেন্টের ভাষায় এই বৈঠককে দরবার বলা হয়, এবং সেই দরবারে তিনি জুনিয়র এবং মিড লেভেলের কর্মকর্তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের সম্পর্কে তাদের কী মনোভাব। সেখানে পরিষ্কারভাবে যে মেসেজটি সেনাপ্রধানকে দেয়া হয়, মিড লেভেল এবং জুনিয়র অফিসারদের কাছ থেকে যে মেসেজটি তিনি পান, তা হচ্ছে তারা কোনোভাবেই জনগণের উপর গুলি করতে রাজি নন। সেই জায়গা থেকে 4 আগস্ট 2024 তৎকালীন প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কার করে জানিয়ে দেন যে আর্মি জনগণের উপর গুলি করবে না। যদিও তারপর আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে শেখ হাসিনা তার উপর চাপ প্রয়োগ করেছেন এবং অন্যান্য বাহিনীর প্রধানদের উপরও চাপ প্রয়োগ করেছেন, যাতে যেমন করেই হোক এই আন্দোলন দমন করা হয়, দরকার হলে অনেক মানুষ হত্যা করে হলেও যেন এই আন্দোলন দমন করা হয়। কিন্তু সেনাবাহিনী সেই দায়িত্বটি গ্রহণ করেনি। সুতরাং এখানে মনে করা হয় যে সেনাবাহিনী অত্যন্ত জনগণের পক্ষে ভালো থেকেছেন এবং জনগণের পক্ষ অবলম্বন করে গণ অভ্যুত্থানকারীদেরকে সহযোগিতা করেছেন এবং হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। পরবর্তীতে 5ই আগস্ট 2024 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা ডিক্লেয়ার করে এবং এক দফার দাবিতে তারা আন্দোলনকে কেন্দ্রীভূত করে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন দাবি করে। এই পর্যায়ে তখন পর্যন্ত শেখ হাসিনা সেনাপ্রধানকে এবং অন্যান্য বাহিনীদেরকে অনুরোধ বা আদেশ করতে থাকেন এই মার্চ টু ঢাকা ঠেকানোর জন্য, কোনো মানুষ যেন ঢাকায় ঢুকতে না পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু মাঠে বিদ্যমান সেনাবাহিনী এবং সেনাপ্রধান এই অনুরোধ রক্ষা না করে জনগণকে ঢাকায় ঢুকতে দেন। ঢাকার বিভিন্ন প্রবেশমুখ দিয়ে জনগণ রাস্তায় ঢুকতে থাকে এবং এর যখন অত্যন্ত তীব্র আন্দোলন তৈরি হয়, সে সময়ে প্রধানমন্ত্রী, তার ছোট বোন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা মোস্ট নোটোরিয়াস মেজর জেনারেল তারিক সিদ্দিকী সহ আরও কয়েকজনকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে সেনাপ্রধান ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেন এবং ভারতে তিনি পালিয়ে যান। এখন প্রশ্ন উঠেছে, কোন ক্ষমতা বলে সেনাপ্রধান এটা করেছেন? অনেকেই প্রশ্ন করছেন, তিনি কি নিজের সিদ্ধান্তে এটা করেছেন? তিনি কি প্রধানমন্ত্রীর অনুরোধে করেছেন? তিনি কি তৎকালীন আমাদের যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, যিনি এখনও প্রেসিডেন্ট হিসাবে আছেন, তার সাথে পরামর্শ করেছেন, নাকি ভারতের প্ররোচনায় বা ভারতের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সহায়তা করেছেন? সুতরাং এটি একটি বড় প্রশ্ন। এখানে আমরা জানি যে 5 তারিখ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তারপর 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। 8 তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অনেকেই বলে থাকেন, যারা সেনাপ্রধানের পক্ষে কথা বলছেন তারা বলে থাকেন যে সেনাপ্রধান ইচ্ছে করলেই সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সেটি না করে গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা, গণতন্ত্রের প্রতি তার যে অনুরাগ, তার ফলে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করেন। কিন্তু এখানেও প্রশ্ন রয়েছে, তিনি কি চাইলেই সামরিক শাসন জারি করে দেশের দায়িত্ব বা ক্ষমতা দখল করে টিকে থাকতে পারতেন? জনগণ কি সেটা মেনে নিত? আন্তর্জাতিক বিশ্ব কি সেটা মেনে নিত? নাকি এর প্রভাব অনেক সুদূর প্রসারী হতো? যেমন 5 তারিখ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরিষ্কার করে জানিয়ে দেন যে আমরা কোনোভাবেই সেনা শাসন মেনে নেব না। একইভাবে তার হয়তো ভয় ছিল যে জাতিসংঘ তথা আন্তর্জাতিক অন্যান্য সংঘ, যেখানে সেনাবাহিনীর বিভিন্ন সৈনিকেরা শান্তি মিশনে রয়েছেন, যদি সেনা শাসন জারি করা হয় তাহলে হয়তো সেই সব সৈনিকদেরকে দেশে ফিরে আসতে হবে, প্রত্যাহার করা হবে। সেটিও একটি চ্যালেঞ্জ হিসাবে ছিল। সুতরাং এখানে যেটা বলা যেতে পারে যে তিনি চাইলেই হয়তো সামরিক শাসন জারি করে দেশের দায়িত্ব বা ক্ষমতা গ্রহণ করতে পারতেন না। সেখানে নানা ঝুঁকির দিক ছিল। অতএব এর ভালো দিক যেমন রয়েছে, খারাপ দিকে রয়েছে, পক্ষেও যেমন যুক্তি রয়েছে, এর বিপক্ষেও যুক্তি রয়েছে।
এরপর কিছুদিন পর জানা গেল যে স্বৈরশাসকের যে দোসর 626 জন সামরিক বেসামরিক কর্মকর্তা, যাদের মধ্যে অনেক মন্ত্রী এমপি ছিলেন, সচিব ছিলেন, তাদেরকে সেনাবাহিনী বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু এই ঘটনাটি দীর্ঘদিন পর্যন্ত সেনাপ্রধান গোপন রেখেছিলেন। অনেক দিন পর তাদের তালিকা প্রকাশ করা হয় এবং আমাদেরকে জানানো হয় যে তিনি তাদেরকে ছেড়ে দিয়েছেন, তারা ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গেছেন। সরকারের অনুমতি না নিয়ে, তাদেরকে পুলিশে সোপর্দ না করে তিনি কি তাদেরকে ছেড়ে দিতে পারেন? বা কেন তিনি ছেড়ে দিলেন? কারণ তখন দেশে একটি সরকার ছিল, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, দেশে পুলিশ ব্যবস্থা মোটামুটি একটি পর্যায়ে চলে আসছে। সেই সময়ে এই যে অপরাধী যারা সে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তাদের মধ্যে অনেক অপরাধী রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এবং পুলিশের কর্মকর্তা ছিলেন, তাদেরকে তিনি কিভাবে পালিয়ে যেতে দিলেন? এটি কি তিনি গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন না বিপক্ষে কাজ করেছেন? সেই যুক্তিও তুলে ধরছেন এইসব লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। এটা তিনি কোন এখতিয়ার বলে করেছিলেন? এরপর আরেকটি বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে ক্রমাগত সহযোগিতা করার পরিবর্তে উনি অসহযোগিতা করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যেমন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়, প্রায় 1 বছর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ মাঠে রয়েছে আমাদের শান্তি শৃঙ্খলা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করবার জন্য। কিন্তু এই 1 বছর সময় তারা মাঠে থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে এখনও পর্যন্ত আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কিংবা নানা রকম অরাজকতা, স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এখানেও তার বিরুদ্ধে অভিযোগ আসে যে তিনি এবং তার অধীনস্থ অন্যান্য কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা মাঠে যারা সৈনিকরা রয়েছেন বা মধ্যম সারির যারা সেনা কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আসলে সঠিকভাবে কাজ করতে নিরুৎসাহিত করছেন, তাদেরকে একরকম বসিয়ে রেখেই দিন পার করছেন। সে কারণে হয়তো আমরা এখনও পর্যন্ত আমাদের দেশের যে একটি সামগ্রিক স্থিতিশীলতা সেটি নিশ্চিত করতে পারিনি। আরও একটি বিষয়, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, যারা তার বিপক্ষে বলছেন, যারা বলছেন তিনি অভ্যুত্থানের পক্ষের শক্তি নন, সেটি হচ্ছে প্রায় 14 মাস অর্থাৎ 1 বছর 2 মাস পার হয়েছে যে আমাদের দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে। এই লম্বা সময়ের মধ্যেও যে সমস্ত সেনা কর্মকর্তা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত অর্থাৎ গুম, খুন এবং আয়নাঘর পরিচালনা করেছেন, সেই সব অপরাধীদের ব্যাপারে কোনো ধরনের তদন্ত এবং তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা সেনা আইনে তিনি উদ্যোগ গ্রহণ করেননি। তদুপরি তিনি আয়নাঘরের চেহারা পাল্টে দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে এখানে ভিজিট করলে কেউ এর ভয়াবহতা সম্পর্কে বুঝতে না পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আয়নাঘর ভিজিট করার অনুমতি দিতে 6 মাস সময় লেগেছে। তিনি গুম কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেননি বলে গুম কমিশন থেকে অভিযোগ করা হয়েছে। সেনা প্রধানের বিপক্ষে অবস্থানকারীরা সবশেষে যে অভিযোগটি সামনে এনেছেন তা হচ্ছে, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি 25 জন বর্তমান এবং সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম, খুন ও আয়নাঘর পরিচালনার দায়ে তদন্ত করে অভিযুক্ত করেছে এবং সেই অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে 15 জন বর্তমানে কর্মরত আছেন সেনাবাহিনীতে, বেশ কিছু ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখানে এই 15 জন কর্মকর্তাকে আদালতে হাজির করার ক্ষেত্রে সেনাপ্রধানের দিক থেকে অনেক গড়িমসি লক্ষ্য করা গেছে। এমনকি তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য সেনাপ্রধান বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। যেমন তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন বলে অভিযোগ আছে, তিনি আইন উপদেষ্টার সাথে পরামর্শ করেছেন, তিনি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেছেন, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও পরামর্শ করেছেন কিভাবে তাদের শাস্তি মওকুফ করা যায়। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে এইসব কর্মকর্তাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই সময়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন এবং বলা হয়ে থাকে যে সেনা প্রধানের সহযোগিতা ছাড়া কর্মরত একজন উচ্চপদস্থ কর্মকর্তা ভারতে পালিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং সেই বিষয়টিও সামনে আসছে। সুতরাং এই হচ্ছে সেনা প্রধান সম্পর্কে বিভিন্ন পক্ষের যে এবং বিপক্ষের যারা অবস্থান নিয়েছেন তাদের বক্তব্যের সারসংক্ষেপ। এর মধ্যে রয়েছে
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান শক্তির প্রতিনিধিবৃন্দ, সংবাদ মাধ্যম, দেশে বিদেশে থাকা ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা এই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এই বিশ্লেষণটি শুনে আপনারা কি বলবেন? আপনারা কি আমাদের সেনাপ্রধানকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলবেন, তাকে নায়ক বলবেন গণ অভ্যুত্থানের, নাকি তাকে গণ অভ্যুত্থানের বিপক্ষের শক্তি অর্থাৎ হাসিনা এবং তথা আওয়ামী লীগের শক্তি হিসাবে তাকে খলনায়ক বলবেন? সেটা বিচার বিশ্লেষণের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যদি আলোচনা ভালো লেগে থাকে তবে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।